নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। নদিয়াতে 13টি শিশু মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পুকুর থেকে উদ্ধার নিখোঁজ বালকের ত্রিপলে মোড়া দেহ। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগে বাড়ি ভাঙচুর, মারধরে মৃত 2। পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া নিয়ে রাজ্য সরকারের বিরোধিতায় সরব বিজেপি। এদিকে পাল্টা জেলায় জেলায় পুজো কমিটিগুলিকে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিল বিজেপি। দেশের প্রথম স্লিপার যুক্ত বন্দে ভারত চালু হতে চলেছে পাটনায়। চলতি মাসের শেষেই পাটনা থেকে দিল্লি ছুটবে স্লিপার যুক্ত বন্দে ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেবেন না প্রধানমন্ত্রী, তার পরিবর্তে ভাষণ দেবেন বিদেশমন্ত্রী। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার। শনিবার কলকাতার বিচার ভবনে ইডির বিশেষ আদালতে হাজিরা দিয়েছেন তিনি। ইডি তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানালে আদালত আপাতত বীরভূমের বোলপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ককে ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার। শনিবার কলকাতার বিচার ভবনে ইডির বিশেষ আদালতে হাজিরা দিয়েছেন তিনি। ইডি তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানালে আদালত আপাতত বীরভূমের বোলপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথকে শর্ত সাপেক্ষে ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছে। প্রাথমিক মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের পর এই প্রথম আবার রাজ্যের কোনো মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো। এর আগে ইডি চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। সেখান থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। পরে দুবার ইডির দফতরে হাজিরা এড়ান চন্দ্রনাথ। গত মাসে হঠাৎই তিনি আবার ইডির দফতরে হাজিরা দেন। তবে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। তার আগেই ইডি চার্জশিট দিয়ে দিয়েছিল। শনিবার আত্মসমর্পণ করে ব্যক্তিগত বন্ডে জামিনের আবেদন জানান চন্দ্রনাথ সিনহা। ইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদনও জানিয়েছিল, কিন্তু তা খারিজ করে দেওয়া হয়েছে। ব্যক্তিগত ১০,০০০ টাকার বন্ডে চন্দ্রনাথের জামিন মঞ্জুর করা হয়েছে। আদালত জানিয়েছে, জামিন পেলেও আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে আর কোথাও যেতে পারবেন না মন্ত্রী। তদন্তে সহযোগিতা করতে হবে। যতদিন এই সংক্রান্ত শুনানি শেষ না হচ্ছে ততদিন এই নিয়ম মানতে হবে। ইডির আইনজীবী ধীরাজ দ্বিবেদী বলেন, আমরা হেফাজতের জন্য দরখাস্ত করেছি। ৭ দিনের জন্য ওকে হেফাজতে চেয়েছিলাম। আগামী ১৬ তারিখ তার শুনানিও হবে। তার মধ্যে উনি কলকাতা এবং নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে কোথাও যেতে পারবেন না। হাই নিউজ নেটওয়ার্ক। জেল থেকে তদন্ত প্রভাবিত করছেন শেখ শাহজাহান। এই অভিযোগ পেয়ে বসিরহাটের দাপুটে নেতা সরবেরিয়ার বাড়িতে হাজির সিবিআইয়ের আধিকারিকরা। জেল থেকে তদন্ত প্রভাবিত করছে শেখ শাহজাহান। এই অভিযোগ পেয়ে বসিরহাটের দাপুটে নেতা সরবেরিয়ার বাড়িতে হাজির সিবিআইয়ের আধিকারিকরা। শনিবার সকালে এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা, বাড়ির সদস্য, এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন আধিকারিকেরা। শাহজাহানের মেয়ের বাড়িতেও গিয়েছে সিবিআই। ২০২৪ সালে ৫ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে সন্দেশখালীতে প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডির আধিকারিকরা। সেই সময় শাহজাহানের অনুগামীদের হাতে ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে। হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। সেই তদন্তে ফের শাহজাহানের এলাকায় তদন্তকারীরা। ইডির ওপর হামলার অভিযোগে বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিবিআই। উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে ইডি আধিকারিকদের উপর হামলাকে কেন্দ্র করে শিরোনামে উঠে আসে সন্দেশখালীর বেতাজ বাদশাহ তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের নানা কর্মকাণ্ড। রাজ্য পুলিশ, সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান। একে একে জালে ধরা পড়ে তার শাগরেদরাও। রেশন দুর্নীতি ছাড়াও শাহজাহানের বিরুদ্ধে আরও একটি দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তদন্তে উঠে আসে ভেরির মাছ আমদানিকারী রফতানি ব্যবসাতেও দুর্নীতি করেছেন শাহজাহান। এখন জেলবন্দী রয়েছেন সন্দেশখালী ত্রাস। এদিকে শুক্রবার গণধর্ষণের মামলায় শেখ শাহজাহানের শাগরেদ শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি শুভ্রা ঘোষের মত, যে ঘৃণ্য অপরাধে অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে তার তদন্ত চলছে। এই পর্যায়ে জামিন পেলে তদন্ত প্রভাবিত হবে, তাই এই মুহূর্তে জামিনের যৌক্তিকতা নেই। হাই নিউজ নেটওয়ার্ক।
নদিয়ার তেহট্টে শিশু মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পুকুর থেকে উদ্ধার নিখোঁজ বালকের ত্রিপলে মোড়া দেহ। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগে বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর। দুই আত্মীয়কে মারধর, আহত দুজনের মৃত্যু হয়েছে। বছর নয়েকের শিশুর দেহ উদ্ধার ঘিরে নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরে তুলকালাম। স্থানীয় সূত্রে খবর, এলাকাবাসীর মারধরে ওই শিশুর দুই প্রতিবেশীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহত স্বর্ণাভ মণ্ডল, তৃতীয় শ্রেণীর ছাত্র। অন্যান্য দিনের মতো শুক্রবার দুপুর ৩টা নাগাদ বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল সে। 2 ঘন্টা কেটে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপরে শুরু হয় খোঁজ খবর। রাত পর্যন্ত এলাকায় খুঁজে তার হদিশ মেলেনি। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকজন। নিখোঁজ ডায়েরিও করা হয়। তা সত্ত্বেও গোটা রাত বালকের কোনো খোঁজ মেলেনি। এদিকে শনিবার সকালে বাড়ির কাছে পুকুরে ত্রিপলে মোড়া কিছু একটা ভাসতে দেখেন স্থানীয়রা। সেটি উদ্ধার করে খুলতে গিয়ে দুর্গন্ধ পাওয়া যায়। এরপর দেখা যায় ত্রিপলে মোড়া অবস্থায় রয়েছে বালকের দেহ। তেহট্ট থানায় খবর দেওয়া হয়। স্থানীয়দের দাবি, ওই বালককে খুন করা হয়েছে। পুকুরের পাশেই থাকা বিশ্বাস দম্পতির উপর চড়াও হয় এলাকাবাসী। অভিযোগ, বাড়ির ভিতরে জোর করে ঢুকে পড়েন স্থানীয়রা। উৎপল ও সোমার বাড়ি ভাঙচুরের চেষ্টা করা হয়। বাড়ির পাশে থাকা বিশ্বাস দম্পতির চটের গুদামেও আগুন লাগিয়ে দেওয়া হয়। বিশ্বাস দম্পতিকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করা হয়। চলে বেধড়ক মারধর। অচৈতন্য হয়ে পড়েন তারা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী। র্যাব নামে উৎপল ও সোমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহতের পরিবারের সঙ্গে বিশ্বাস দম্পতির পুরনো বিবাদ ছিল, আর সেই বিবাদের জেরেই অপহরণ করে খুন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। পরিবারের দাবি, নিখোঁজ ডায়েরি করা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তৎপর যদি হতো তাহলে স্বর্ণাভকে বাঁচানো সম্ভব হতো। দেহ উদ্ধারের খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিশ্বাস দম্পতিকেও রক্ষা করা সম্ভব হতো বলেও দাবি স্থানীয়দের একাংশের। হাই নিউজ নেটওয়ার্ক। পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া নিয়ে রাজ্য সরকারের কট্টর বিরোধিতায় সরব বিজেপি। অথচ বিধানসভা ভোট বৈতরণী পেরোতে এবার জেলায় জেলায় পুজো কমিটিগুলিকে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত বিজেপির। পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া নিয়ে রাজ্য সরকারের কট্টর বিরোধিতায় সরব বিজেপি। অথচ বিধানসভা ভোট বৈতরণী পেরোতে এবার জেলায় জেলায় পুজো কমিটিগুলিকে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিল বিজেপি। আর সেই টাকা বন্টনের দায়িত্ব দেওয়া হলো অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। রাজ্য বিজেপি সূত্রে খবর, 5 বছর আগের এই খাতে দিল্লি থেকে পাঠানো কোটি কোটি টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনার কথা মাথায় রেখেই কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের নির্দেশে এবার মিঠুনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। জানিয়ে দলের অভ্যন্তরেই মনোকষ্ট দেখা দিয়েছে বলে গেরুয়া শিবির সূত্রে খবর। প্রশ্ন উঠছে, পুজো আয়োজকদের রাজ্য সরকারের অনুদান দেওয়ার বিরোধিতা করে তা আটকাতে এমনকি আদালতে বেনামে মামলা পর্যন্ত করেছে বঙ্গ বিজেপি। কিন্তু তথ্য বলছে 2021-এর বিধানসভা ভোটের আগে পুজোয় ক্লাব বা পুজো কমিটিগুলিকে টাকা দিয়েছিল বিজেপি। সেই টাকা জেলায় পৌঁছানোর আগেই হাওয়া হয়ে যাওয়ায় অধিকাংশ ক্লাবই টাকা পায়নি বলে অভিযোগ ওঠে। জানিয়ে একাধিক স্থানে বিক্ষোভের মুখেও পড়তে হয় রাজ্য বিজেপির নেতাদের। এছাড়াও বিভিন্ন জেলায় টাকা পাওয়া বহু ক্লাবের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। দলীয় সূত্রে খবর, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে এবার মিঠুনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত বনসালের। অর্থ তছরূপ ঠেকাতে ঠিক হয়েছে কোনো জেলার নেতাকে টাকা পাঠানো হবে না, ক্লাবের প্রতিনিধিদের নিজেদের এসে টাকা নিয়ে যেতে হবে। এসবের মধ্যে ভোটের আগে 2020 ধাঁচে এবছর ফের ইজেডসিসিতে ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজনে মাতামাতি শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে। বাংলা ও বাঙালি নির্যাতনের ঘটনায় গায়ে লাগা বাংলা বিদ্বেষের তকমা কাটাতেই এই চেষ্টা বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলে। 2020-তে পুজোর ভার্চুয়াল উদ্বোধন হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে। এই পুজো উদ্বোধন করার কথা অমিত শাহের।
যদিও রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, বিজেপি কোনো দুর্গাপুজো করছে না, পুজো করছে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ নামে একটি সংগঠন, যার সঙ্গে দলের কিছু সদস্য সমর্থক যুক্ত আছেন মাত্র। নানাবিধ এলাহি আয়োজনের ব্যবস্থাবহুল এই পুজোর বাজেট ৩০ লাখের নিচেই থাকবে বলে দাবি মূল উদ্যোক্তা দলের সাংস্কৃতিক সেলের আহ্বায়ক রুদ্রনীল ঘোষের। হাই নিউজ নেটওয়ার্ক। ১৯ বছর বয়সে খুনের দায়ে যাবজ্জীবন সাজা দক্ষিণ কলকাতার বাসিন্দা সুব্রত সরকার। দীর্ঘ ৩৩ বছর কাটিয়েছে অন্ধকারে, তবে সংশোধনাগারে তার ভালো ব্যবহার মুক্তির সুযোগ করে দিয়েছে, ফিরে পেয়েছে সামাজিক জীবন। কিন্তু জীবনের প্রায় অর্ধেক সময় জেলে কাটানোর পর কি করে স্বাভাবিক জীবনে ফিরবেন তা নিয়ে দুশ্চিন্তা ছিলই। এবার তার পাশে দাঁড়ালো প্রশাসন। ১৯ বছর বয়সে খুনের দায়ে যাবজ্জীবন সাজা দক্ষিণ কলকাতার বাসিন্দা সুব্রত সরকার। দীর্ঘ ৩৩ বছর কাটিয়েছে অন্ধকারে, তবে সংশোধনাগারে তার ভালো ব্যবহার মুক্তির সুযোগ করে দিয়েছে, ফিরে পেয়েছে সামাজিক জীবন। কিন্তু জীবনের প্রায় অর্ধেক সময় জেলে কাটানোর পর কি করে স্বাভাবিক জীবনে ফিরবেন তা নিয়ে দুশ্চিন্তা ছিলই। এবার তার পাশে দাঁড়ালো প্রশাসন। সমস্ত প্রয়োজনীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার পাশাপাশি অটো কিনতে সাহায্য করল জেলা প্রশাসন ও প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ। শুক্রবার তার হাতে তুলে দেওয়া হলো অটো। এখন থেকে রাসবিহারী থেকে বেহালা রুটে রোজ অটো চালাবে সে। সেদিনের তরুণ আজ ৫২ বছরের প্রৌঢ়। ৩৩ বছর প্রেসিডেন্সি সংশোধনাগারের গারদে কাটিয়ে সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন দশা তার, কিন্তু তাকে মূল স্রোতে ফিরিয়ে দিতে বদ্ধপরিকর প্রশাসন। কিন্তু জীবনে বেঁচে থাকতে গেলে দরকার জীবিকা। কিন্তু এত বছর সংশোধনাগারে কাটানো যাবজ্জীবন সাজা কাটানো আসামিকে চাকরি দেবে কে? তাই পাশে দাঁড়ালো কর্তৃপক্ষ। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন নিয়ে তাকে অটো কিনতে সাহায্য করল প্রশাসন। সঙ্গে জেলা প্রশাসনের সাহায্যে বানিয়ে দেওয়া হলো ভোটার আধার সহ অন্যান্য প্রয়োজনীয় পরিচয়পত্র। দক্ষিণ ২৪ পরগনা জেলার সংশোধনাগার প্রশাসন বিভাগের মনোজ কুমার রায় বলেন, সুব্রতকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তবে ওর ভালো আচরণের কারণে সাজা কমিয়ে ৩৩ বছর করা হয়। আমরা অনুমান করেছিলাম মুক্তির পরে সুব্রত বাধার সম্মুখীন হতে পারে, তাই সরকারি সহায়তায় আমরা ওর আধার কার্ড, ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করেছি। ও আগে আমাদের বলেছিল গাড়ি চালাতে পারে, তাই অটো চেয়েছিল। আমরা অটো কিনতে ওকে সাহায্য করেছি। ওর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। একসময় বন্দি জীবন কাটানো, এখন খোলা বাতাসে শ্বাস নেওয়া সুব্রত সরকার বলছেন, আমি সবসময় বিশ্বাস করতাম একদিন সমাজে ফিরে আসব। এই নতুন জীবন দেওয়ার জন্য আমি জেল কর্তৃপক্ষ ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ। আজকের দিন আমাকে নতুন জীবন দিয়েছে। সংশোধনাগার থেকে যারা ফিরে এসেছে বা আসবে তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়ে। হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে বিহারে। এই অবস্থায় এনডিএ শাসিত বিহারকে নয়া উপহার দিতে চলেছে মোদী সরকার। দেশের প্রথম স্লিপারযুক্ত বন্দে ভারত চালু হতে চলেছে পাটনা থেকে। জানা যাচ্ছে চলতি মাসের শেষের দিকেই পাটনা থেকে দিল্লি ছুটবে স্লিপারযুক্ত বন্দে ভারত। নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে বিহারে। এই অবস্থায় এনডিএ শাসিত বিহারকে নয়া উপহার দিতে চলেছে মোদী সরকার। দেশের প্রথম স্লিপারযুক্ত বন্দে ভারত চালু হতে চলেছে পাটনা থেকে। জানা যাচ্ছে চলতি মাসের শেষের দিকেই পাটনা থেকে দিল্লি ছুটবে স্লিপারযুক্ত বন্দে ভারত, অর্থাৎ বিহারে বিধানসভা নির্বাচন ঘোষণার কয়েক সপ্তাহ আগেই। ভারতে প্রথম অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত নিয়ে উৎসাহ কম নেই দেশবাসীর। যদিও এই ট্রেনে এতদিন কোনো স্লিপার কোচ ছিল না, ফলে দূরপাল্লার যাত্রায় সমস্যা হতো যাত্রীদের। এই অবস্থায় শোনা যাচ্ছিল শীঘ্রই আসতে চলেছে স্লিপার ক্লাসে সাজানো বন্দে ভারত। রেলের তরফে অবশ্য আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করা না হলেও সূত্রের খবর, পাটনা থেকে দিল্লি পর্যন্ত যাত্রা করবে স্লিপার কোচের বন্দে ভারত। এই যাত্রায় ট্রেনটি থামবে দ্বারভাঙ্গা এবং সীতামারি স্টেশনে। উল্লেখ্য, আসন্ন বিহার নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে বিজেপি। পাল্টুরাম নীতিশকে কাছে টেনে জেডিইউকে দেওয়া হয়েছে একাধিক মন্ত্রক, এমনকি বাজেটেও বিশেষ সুবিধা দেওয়া হয়েছে নীতিশের রাজ্যকে।
4টি নয়া বিমানবন্দর দেওয়ার পাশাপাশি মাকনা চাষিদের উন্নয়নের জন্য বিশেষ বোর্ডও। পাটনা আইআইটি পড়ুয়াদের সংখ্যা বাড়ানোর জন্য পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়েছে। এবার বিহার থেকেই প্রথম স্লিপার কোচ সহ বন্দে ভারত চালু করে ভোটের মুখে চমক দিতে চায় মোদী সরকার। উল্লেখ্য, 160 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছুটতে সক্ষম বন্দে ভারতে আধুনিকতার কোনো খামতি রাখেনি রেল। এক্সপ্রেসের উভয় প্রান্তে রয়েছে ড্রাইভার কেবিন। প্রত্যেকটি কোচে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি পরিষেবাও যথেষ্ট উন্নত। যাত্রী নিরাপত্তাতেও রয়েছে বিশেষ ব্যবস্থা। যাত্রী স্বচ্ছন্দকে মাথায় রেখেই বসার আসনগুলিও বিশেষভাবে তৈরি। এবার লম্বা সফরে রাতের ভ্রমণের জন্য বন্দে ভারতে যুক্ত হচ্ছে স্লিপার ক্লাস। হাই নিউজ নেটওয়ার্ক। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিবর্তে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভাষণ দেবেন। এর আগে ঠিক ছিল ২৬শে সেপ্টেম্বর মোদী ভাষণ দেবেন, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তার পরিবর্তে জয়শঙ্কর ভাষণ দেবেন ২৭শে সেপ্টেম্বর। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিবর্তে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভাষণ দেবেন। এর আগে ঠিক হয়েছিল ২৬শে সেপ্টেম্বর মোদী ভাষণ দেবেন, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তার পরিবর্তে জয়শঙ্কর ভাষণ দেবেন ২৭শে সেপ্টেম্বর। জুলাই মাসে প্রকাশিত তালিকায় জানা গিয়েছিল চীন, পাকিস্তান, বাংলাদেশের প্রশাসনিক প্রধানদের সঙ্গে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে যোগ দেবেন মোদীও। কিন্তু এবার জানা গেল মোদীর পরিবর্তন হিসেবে জয়শঙ্করের কথা। প্রসঙ্গত, এবারের অধিবেশনে প্রথম বক্তব্য রাখার কথা ব্রাজিলের। এরপরই আমেরিকার প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেবেন। ক্ষমতায় পরিবর্তনের পর এটাই রাষ্ট্রসংঘে তার অধিবেশন। বলে রাখা ভালো, নিউ ইয়র্কে হতে চলা এই অধিবেশনে ট্রাম্প কি বলবেন সেদিকে কড়া নজর থাকবে নয়াদিল্লির। সাম্প্রতিক অতীতে শুল্ক যুদ্ধের আবহে ট্রাম্পের নানা বক্তব্যে দুই দেশের সম্পর্কের বিবিধ টানাপোড়েন সামনে এসেছে। এদিকে সম্প্রতি এসসিও বৈঠকে মোদীকে পুতিন ও জিনপিং এর পাশে দেখে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মনে হচ্ছে রাশিয়া ও ভারতকে অন্ধকার চীনের কাছে হারিয়ে ফেলেছি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পোস্ট নিয়ে কিছু বলার নেই এখনো পর্যন্ত। এর আগে প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন বলেছেন, ট্রাম্প ও মোদীর সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। এবার ফের ট্রাম্পকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে। পরে ট্রাম্প ব্যাখ্যা করে বলেছেন, তার এই ধরনের মন্তব্যের নেপথ্যে রয়েছে তার হতাশা। এবার রাষ্ট্রসংঘে তিনি কি বলেন এবং ভারতের তরফেও সেই প্রসঙ্গে কিছু বলা হয় কিনা সেদিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের। হাই নিউজ নেটওয়ার্ক। প্রকৃতির তাণ্ডবে মুছে গেল সীমানা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব। ইরাবতী নদীর তীব্র স্রোতে প্রায় ৩০ কিলোমিটার সীমান্ত বাঁধ ধ্বংস হয়ে ভেঙে গুড়িয়ে গিয়েছে কাঁটাতার। জলের তলায় একের পর এক বিএসএফ পোস্ট, এমনকি খালি হয়ে গিয়েছে দুই দেশের একাধিক চেকপোস্টও। ফলে অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে বহুগুণ। প্রকৃতির তাণ্ডবে মুছে গেল সীমানা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব। ইরাবতী নদীর তীব্র স্রোতে প্রায় ৩০ কিলোমিটার সীমান্ত বাঁধ ধ্বংস হয়ে ভেঙে গুড়িয়ে গিয়েছে কাঁটাতার। জলের তলায় একের পর এক বিএসএফ পোস্ট, এমনকি খালি হয়ে গিয়েছে দুই দেশের একাধিক চেকপোস্টও। ফলে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে দিন দিন। সূত্রের খবর, ইতিমধ্যে সীমান্ত খালি থাকার সুযোগ নিয়ে মাদক পাচারকারীরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল, তবে বিএসএফের সতর্কতায় তা ব্যর্থ হয়। বিএসএফের পাঞ্জাব ফ্রন্টের ডিআইজি এ কে বেদার্থী জানান, শুধু গুরুদাসপুরে প্রায় ৩০ থেকে ৪০টি চেকপোস্ট ডুবে গিয়েছে, উধাও হয়ে গিয়েছে ভারত পাক সীমান্ত। তবে সময় থাকতে সেনা সরিয়ে নেওয়ায় বিপদ এড়ানো গিয়েছে। গুরুদাসপুর, অমৃতসর, পাঠানকোট বন্যায় বিধ্বস্ত একাধিক জেলা। রবি নদীর ২৮টিরও বেশি বাঁধ ভেঙেছে। অমৃতসরে ১২টি, পাঠানকোটে ভেঙেছে ২ কিলোমিটার দীর্ঘ বাঁধ। ডেরা বাবা নানক সংলগ্ন এলাকায় প্রায় ৫০০ মিটার কাঁটাতার উপড়ে গিয়েছে। কর্তারপুর সাহিব করিডোরের বিএসএফ পোস্টও জলের নিচে। জওয়ানরা আশ্রয় নিয়েছেন ডেরা বাবা নানক গুরুদ্বারে। সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকেও একই চিত্র।
ইরাবতীর জলে তছনছ হয়ে গিয়েছে পাক রেঞ্জার্সদের একাধিক পোস্ট। স্থানীয় বহু মানুষ ভিটে মাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন বিএসএফ ক্যাম্পে। অন্যদিকে ত্রাণ ও উদ্ধার কার্যে দিনরাত সক্রিয় জওয়ানরা। কারগিলের অভিজ্ঞতার পর আশঙ্কা আরও প্রকট। চেকপোস্ট খালি থাকায় কি ফের অনুপ্রবেশের সুযোগ নেবে জঙ্গিরা, বা পাচারকারীরা কি ফের প্রবেশের চেষ্টা চালাবে? বিএসএফ সূত্রে দাবি, নজরদারি কিন্তু বন্ধ হয়নি। জায়গায় জায়গায় প্রযুক্তির সাহায্যে চলছে কড়া নজরদারি। তবুও বন্যার জেরে সীমান্তের ভঙ্গুর অবস্থা উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্র থেকে রাজ্য সর্বত্রই। হাই নিউজ নেটওয়ার্ক। গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখেনি পাঞ্জাব। লাগাতার অতি ভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতি দেখে বন্যা বিধ্বস্ত পাঞ্জাবে ৫ কোটির অনুদান পাঠালেন অক্ষয় কুমার। একই ক্যারিয়ারে ফ্লপের ফাড়া। বিগত কয়েক বছরে একার লড়াইয়ে বক্স অফিসে নম্বর তুলতে অক্ষম অক্ষয় কুমার। গত ৪ বছরে হিটের মুখ পর্যন্ত দেখেননি তিনি। খিলাড়ি যে ক্যারিয়ারের বেশ দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা তার সিনেমার ব্যবসার গ্রাফে চোখ রাখলেই বেশ বোঝা যাবে। তবে নিজের ফ্লপ বাজার হলেও মানব সেবা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি অক্ষয়। এবার বন্যা বিধ্বস্ত পাঞ্জাবে ৫ কোটির অনুদান পাঠালেন অভিনেতা। যদিও এই অর্থ সাহায্যকে অনুদান বলতে নারাজ অক্ষয়। খিলাড়ির কথায় এটা অনুদান নয়, বলুন সেবা। প্রসঙ্গত, গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার অতি ভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি এতটাই গুরুতর যে পাঞ্জাবকে বিপর্যস্ত রাজ্য হিসেবে ঘোষণাও করেছে আপ সরকার। দিনরাত এক করে উদ্ধার কার্য চালাচ্ছে আর্মি, নেভি ও বায়ুসেনারা। এই রকম অবস্থায় বন্যা বিধ্বস্ত পাঞ্জাবের ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করলেন অক্ষয় কুমার। যে টাকা দুর্গতদের পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে বলিউড সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অক্ষয় কুমার বলেন, এই বিষয়ে আমি আমার ভাবনাটা একটু ব্যাখ্যা করতে চাই। হ্যাঁ, আমি পাঞ্জাবে বন্যায় ত্রাণ সামগ্রী কেনার জন্য ৫ কোটি টাকা দিচ্ছি, কিন্তু কাউকে দান করার আমি কে? সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ পেলে নিজেকে ধন্য মনে করি। অক্ষয়ের সংযোজন, আমার জন্য এটি সেবা, খুব ছোট একটা অবদান। আমি প্রার্থনা করি পাঞ্জাবে আমার ভাই বোনেদের ওপর যে প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়েছে তা শীঘ্রই কেটে যাক। ঈশ্বর তাদের মঙ্গল করুক। হাই নিউজ নেটওয়ার্ক। লাতিন আমেরিকা থেকে ৩টি দেশ আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছিল। আরও ৩টি দেশ বৃহস্পতিবার রাতে যোগ্যতা অর্জন করল। তারা হল উরুগুয়ে, কলম্বিয়া এবং প্যারাগুয়ে। ফলে মোট ১৬টি দেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল। লাতিন আমেরিকা থেকে ৩টি দেশ আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছিল। আরও ৩টি দেশ বৃহস্পতিবার রাতে যোগ্যতা অর্জন করল। তারা হল উরুগুয়ে, কলম্বিয়া এবং প্যারাগুয়ে। ফলে আয়োজক ৩টি দেশকে নিয়ে মোট ১৬টি দেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল। উরুগুয়ে ৩-০ গোলে হারিয়েছে পেরুকে। উরুগুয়ের দায়িত্বে এখন রয়েছেন মার্সেলো বিয়েলসা। তিনি আসার পর থেকেই উত্থান হচ্ছে লাতিন আমেরিকার এই দেশটির। বৃহস্পতিবার মন্টেভিডিওর সেন্টেনারি স্টেডিয়ামে ১৪ মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেন রদ্রিগো আগুইরে। জর্জিও দে আরাস্কেতা ব্যবধান বাড়ান। তৃতীয় গোল করেন ফেদেরিকো ভিনাস। কলম্বিয়াও ৩-০ ব্যবধানে হারিয়েছে বলিভিয়াকে। জেমস রুদ্রিগেস প্রথম গোল করেন। দ্বিতীয় গোল জন কার্দোবার। তৃতীয় গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন জুয়ান ফার্নান্দো কুয়েন্তেরো। বিশ্বকাপের টিকিট পেতে প্যারাগুয়ের ১ পয়েন্ট দরকার ছিল। ইকুয়েডরের বিরুদ্ধে গোল-০ ড্র করে সেই কাজ করে ফেলে তারা। এখন লাতিন আমেরিকা থেকে আরও একটি দেশ আন্তর্মহাদেশীয় প্লে অফ জিতে বিশ্বকাপ খেলতে পারে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ১৬টি দেশ হল আমেরিকা, মেক্সিকো, কানাডা, জাপান, ইরান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল,
ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া এবং প্যারাগুয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।